খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যুবসাথীর টাকা এখনো আসেনি, কেন দেরি হচ্ছে, কারা আগে পাচ্ছেন, জানুন বিস্তারিত। যুদ্ধের আবহে রান্নার গ্যাসে কড়া নিয়ম, 25 দিনের আগে দ্বিতীয় বুকিং নয়, মজুত ঠেকাতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সারল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, 2 ধাপে ভোট করানোর দাবি। ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত, সংসদে দাঁড়িয়ে কি বললেন বিদেশমন্ত্রী। জ্ঞানেশ কুমার পৌঁছলেন কলকাতায়, বিমানবন্দরের বাইরে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়ে ইসরায়েল ও আমেরিকার উপর তরল ও কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিল মৃত আলী খামেনি পুত্র মুজতাবা। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন উঠছে, কেন এত দেরি হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন কিনা। সরকারি বড় প্রকল্পে সাধারণত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে হয়। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। জানা গেছে এই প্রকল্পে প্রায় 84 লক্ষ মানুষ আবেদন করেছেন, যারা সরাসরি সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন। তাদের তথ্য আগে থেকেই পোর্টালে রয়েছে, ফলে সেই তথ্য যাচাই করতে বেশি সময় লাগছে না। একই কারণে অনলাইনে আবেদনকারীদের ভেরিফিকেশন দ্রুত শেষ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারাই প্রথমে টাকা পাচ্ছেন। অন্যদিকে অনেকেই বিভিন্ন সরকারি ক্যাম্পে গিয়ে কাগজের ফর্মে অনলাইনে আবেদন করেছেন, সেই সব ফর্মের তথ্য এখন একে একে কম্পিউটারে তোলা হচ্ছে। বিপুল সংখ্যক আবেদনপত্র থাকায় ডাটা এন্ট্রির কাজ করতে কিছুটা সময় লাগছে, তাই অফলাইনে আবেদন করা অনেকের ক্ষেত্রে টাকা পেতে দেরি হচ্ছে। তবে যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হচ্ছে তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পাঠানো শুরু হয়েছে। যাচাইয়ের সময় কিছু কারণে অনেক আবেদন বাতিল বা পেন্ডিং রাখা হচ্ছে। কেউ যদি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পেয়ে থাকেন, তাহলে তিনি যুবসাথী প্রকল্পে সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পে বয়সের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স এর সীমার বাইরে হলে সেই আবেদন গ্রহণ করা হচ্ছে না। পরিচয়পত্রের সমস্যার জন্যও অনেক আবেদন আটকে যাচ্ছে। বিশেষ করে ভোটার কার্ডের তথ্য এখানে গুরুত্বপূর্ণ। কেউ যদি শুধু ভোটার কার্ডের একদিকে ছবি আপলোড করে থাকেন অথবা ভোটার তালিকায় তার নাম না থাকে, তাহলে সেই আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে। আবার অফলাইনে আবেদন যাদের ভোটার কার্ড জমা পড়েনি তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এছাড়া নথিপত্র আপলোডের বিষয়টিও দেখা হচ্ছে। সাধারণত স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড নথি দিলে বা বেশি গ্রহণযোগ্য হয়, তবে শুধু আসল নথির ছবি দিলেই যে আবেদন বাতিল হয়ে যাবে এমনটা সব ক্ষেত্রে হচ্ছে না। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সফর ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতায়। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। এদিন জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। গোটা ঘটনাটি তার সামনেই ঘটে। বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিমানবন্দর থেকে বেরিয়ে কমিশনের প্রতিনিধি দলটি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই একদল বিক্ষোভকারী তাদের পথ আটকানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা এবং মুখে ছিল গো ব্যাক স্লোগান। পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও কমিশনের সফর ঘিরে শুরুতে এই বিক্ষোভ বুঝিয়ে দিল আগামী 2 দিন পরিবেশ কতটা ভারী থাকবে। কলকাতা সফরকালে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে প্রতিটি দলটি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক। রাজ্যের শাসক ও বিরোধী সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ ও পরামর্শ শুনবে কমিশন। তাছাড়া প্রশাসনিক ও পুলিশি পর্যালোচনা চলবে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে
পর্যায়ের বৈঠক হবে। এরই পাশাপাশি জেলা স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি আলোচনার মাধ্যমে বুথ স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। ইসরায়েল ও আমেরিকার হামলায় প্রথম দিনে মৃত আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। যদিও তার কণ্ঠস্বর এবং ভাবমূর্তি অনেক ইরানির কাছে অজানা। কেউ কেউ দাবি করছেন মৃত আলী খামেনির থেকে আরও বেশি উগ্র ইসলামী মতাদর্শে বিশ্বাসী তার ছেলে। একজন এক্স ব্যবহারকারী ইরানি লিখেছেন, আচ্ছা, আমি স্বস্তি বোধ করছি। আমার একমাত্র উদ্বেগ ছিল যে ইসলামী প্রজাতন্ত্র অন্য কাউকে তার নেতা হিসাবে বেছে নেবে, তাহলে হয়তো তারা পাতা উল্টে দিত। কিন্তু মোস্তফার নেতৃত্ব ঘোষণার সাথে সাথে এবং যেমনটি আমি আগেই টুইটে বলেছিলাম, ইসলামী প্রজাতন্ত্র নিজেকে নিজেই গুলি করেছে, নিজের পতন ডেকে এনেছে। চোর জারদ যে আলো নিভিয়ে বেশিরভাগ খুন এবং দমন পীড়ন চালিয়েছে, সেই মোস্তফা এখন নেতা হয়ে উঠেছে। তার বাবার চেয়েও নোংরা আরো খুনি এবং আরো জারজ। ইসলামী প্রজাতন্ত্রের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে এসে গেছে। এদিকে ইসরায়েল বলেছে, ওকেও মরার জন্য আমরা তৈরি। যদিও সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আলিয়ান অলিউল্লাহ নামে একটি অভিযান ঘোষণা করেছে মোস্তফা খামেনি। সেই অভিযানে তরল ও কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নতুন ব্যারেজ নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণাটি শিয়া বিশ্বাসকে নির্দেশ করে যে ইসলামের নবী মোহাম্মদ গাদিরের ঘটনার পর তার জামাতা আলীকে তার বৈধ উত্তরসূরি হিসাবে নিযুক্ত করেছিলেন। এদিকে ইরানের তৈরি অত্যন্ত উন্নত বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর, ফাত্তাহ এবং খেইবার ও ড্রোন সহ তরল ও কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের একটি নতুন ব্যারেজ চালু করার ঘোষণা করেছে বিপ্লবী রক্ষী বাহিনী। 56 বছর বয়সী মোস্তফা খামেনিকে রবিবার যুদ্ধের পরবর্তী নেতৃত্ব দেওয়ার জন্য দেশটির ধর্মীয় নেতারা তার বাবার উত্তরসূরি হিসাবে মনোনীত করেছে। আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফাকে দীর্ঘদিন থেকেই তার বাবার উত্তরসূরি হিসাবে ভাবা হচ্ছিল, যাকে মোটেই পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই নতুন নেতা নির্বাচন করল সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেওয়ার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ। এখন নতুন নেতা মোস্তফাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 47 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মধ্যে যুদ্ধের পরবর্তী সময় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে রবিবার তেহরান সময় মধ্যরাতের পরেই 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বিবৃতিতে নতুন নেতা নির্বাচনের ঘোষণা করে। এতে বলা হয়, বিশেষজ্ঞ পরিষদের নির্ধারণমূলক ভোটের মাধ্যমে আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা হোসাইনি খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় নেতা হিসাবে নির্বাচিত করা হলো। এই পদমর্যাদার দায়িত্ব মোস্তফাকে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। এ বিষয়ে রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করলে হোয়াইট হাউসের তরফে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি। তবে মনে করা হচ্ছে যে মোস্তফাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রোধকে আরো উস্কে দিতে পারে। কারণ রবিবারে ট্রাম্প বলেছিলেন, ইরানের নেতা নির্বাচনে ওয়াশিংটনের মতামত নেওয়া উচিত। তিনি এবিসি নিউজকে বলেছেন, তিনি যদি আমাদের থেকে অনুমোদন না পায় তবে সে বেশি দিন টিকবে না। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার আগে ইসরায়েল হুমকি দিয়েছে, যাকেই নির্বাচিত করা হোক না কেন তাকে মেরে ফেলব। সপ্তাহখানেক আগে শনিবার যুদ্ধের প্রথম দিন ইরানে হামলা শুরুর প্রথম দিকে মোস্তফার বাবা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি 37 বছর ধরে দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। সেদিন হামলায় খামেনির স্ত্রী, মোস্তফার স্ত্রী ও এক বোন নিহত হন। ওই ঘটনাস্থলে মোস্তফা ছিলেন না বলে প্রাণে বেঁচে যান। বাবার ছায়ায় থাকা মোস্তফাকে অনেকেই দীর্ঘদিন ধরে ইরানের পরবর্তী নেতা ধরে নিয়েছিল। তাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে বলে মনে করে খামেনি অনুসারীদের। তার পেছনে সমর্থন রয়েছে দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী ও ইরানে খুবই প্রভাবশালী এই বাহিনীতে মোস্তফার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তবে তার বিষয়ে সমালোচকরা বলছেন, বড় মাপের আলেম না হয়েও সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে মোস্তফার আরোহণের পেছনে ভূমিকা রয়েছে আইআরজিসির। মোস্তফা বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালেই থেকেছেন, সরকারি কোনো দায়িত্বে ছিলেন না। তার বক্তৃতার সংখ্যাও বিরল। গণমাধ্যমে তাকে দেখা গেছে হাতে গোনা কয়েকবার, কিন্তু ইরানের জটিল ধর্মতান্ত্রিক কাঠামোতে তার প্রভাব ব্যাপক ও বিস্তৃত। নতুন নেতা নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ পরিষদের সদস্য হায়দার আলী কাসির বলেন, প্রাতঃ সর্বোচ্চ নেতার আগে দেওয়া পরামর্শের ভিত্তিতেই এই প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। খামেনি সেই পরামর্শ ছিল ইরানের শীর্ষ নেতাকে শত্রুর দ্বারা প্রশংসিত হওয়ার বদলে তাদের কাছে ঘৃণিত হতে হবে। এখনো পর্যন্ত আলী খামেনির দ্বিতীয় পুত্রের একটি ভিডিও ফাইল প্রকাশ্যে প্রকাশ করা হয়েছে। আইনশাস্ত্র ও নীতিমালার উপর তার ক্লাসের সাথে সম্পর্কিত একটি ভিডিও। এই ভিডিওটি মোস্তফা খামেনির আইনশাস্ত্র নীতিমালার উপর অনলাইন ক্লাস থেকে রেকর্ড করা হয়েছে।
ইসলামিক প্রজাতন্ত্রের সাথে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রথম দিনে আলী খামেনির হত্যার পর ইসলামিক প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে তার নির্বাচন ঘোষণার পর একটি টেলিগ্রাম চ্যানেলেও তার নামাজের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখার একটি অডিও ফাইল প্রকাশ করা হয়েছে। ইসলামিক প্রজাতন্ত্রের প্রথম নেতা রুহুল্লাহ মুসাফি খামেনি নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে 1979 সালের বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। নেতা হওয়ার আগে আলী খামেনি তেহরানে শুক্রবারের নামাজের ইমামতি করার পাশাপাশি জনগণের ভোটে 2 মেয়াদের জন্য ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তবে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা এতটাই অজানা যে ইসলামিক প্রজাতন্ত্রের সাথে সম্পর্কিত মিডিয়াতে তার সম্পর্কে প্রকাশিত প্রথম তথ্যচিত্রে তার মাত্র কয়েকটি ছবি দেখানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের দামের পাশাপাশি সরবরাহ ব্যবস্থাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহের সম্ভাব্য সংকট ঠেকাতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে দ্বিতীয় গ্যাস সিলিন্ডার বুক করতে হলে অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। এর আগে বুকিংয়ের সময়সীমা ছিল 21 দিন। মূলত মজুতদারি ও কালোবাজারি রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারি তথ্য অনুযায়ী আগে যেখানে সাধারণ মানুষ প্রায় 50 থেকে 55 দিন অন্তর গ্যাস বুক করতেন, সেখানে বর্তমানে অনেকেই মাত্র 15 দিনের মধ্যেই নতুন সিলিন্ডার বুক করছেন। ফলে সরবরাহ ব্যবস্থার উপর চাপ বাড়ছে। সেই কারণে বুকিংয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বুকিংয়ের নিয়ম পরিবর্তনই নয়, সরকার আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সরকারি ও বেসরকারি রিফাইনারিগুলিতে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গৃহস্থলীর এলপিজি সরবরাহকে বাণিজ্যিক গ্যাসের তুলনায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। গ্যাসের কালোবাজারি ও অতিরিক্ত মজুদ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের সূত্রে আরও জানা গেছে, এলপিজি সরবরাহ নিশ্চিত করতে নতুন আন্তর্জাতিক অংশীদার খোঁজার কাজও চলছে। ইতিমধ্যেই আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ের মতো কয়েকটি দেশ ভারতের কাছে এলপিজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। যুদ্ধে পরিস্থিতির প্রভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছে বাণিজ্যিক গ্যাসের যোগানে। ফলে হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসায়িক ক্ষেত্রে গ্যাসের সরবরাহের সমস্যা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা। তবে সরকারের দাবি, গৃহস্থলীর গ্যাসের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবু সাধারণ মানুষের দ্রুত বুকিংয়ের প্রবণতার কারণে ডিস্ট্রিবিউটরদের উপর চাপ বাড়ছে বলেও জানা যাচ্ছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তেলের দাম সংক্রান্ত মন্তব্যের পর ভারতের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিম এশিয়ার উত্তেজনা, ট্রাম্পের অবস্থানের বিপরীতে ভারতের এনার্জি সিকিউরিটি বার্তা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম বৃদ্ধিকে উপেক্ষা করে যুদ্ধের দিকে বেশি মনোনিবেশ করছেন, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভার ভারতে উদ্বেগের কথা স্পষ্ট করেছেন। বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন, পশ্চিম এশিয়া ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত তার প্রয়োজনীয় তেল ও গ্যাসের একটি বিশাল অংশ এই অঞ্চল থেকে আমদানি করে। সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত বা অনিশ্চয়তা ভারতের অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। দেশের সাধারণ মানুষের উপর যাতে বর্ধিত তেলের দামের প্রভাব না পড়ে তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধের প্রয়োজনে তেলের দাম বাড়লে তা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন, কিন্তু ভারত এখানে ভিন্ন মেরুতে অবস্থান করছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে ভারত শুধুমাত্র যুদ্ধের গতি প্রকৃতি নয়, বরং অ্যাভেলেবিলিটি এবং কস্ট, এই দুটির মধ্যেই ভারসাম্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছেন যে কোনো সংঘাতই দীর্ঘস্থায়ী সমাধান নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। প্রতিবেশী দেশগুলিতে এই যুদ্ধের প্রভাব পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে ভারত ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্যসভায় বিরোধী দলগুলিও এই ইস্যুতে জ্বালানি নিরাপত্তা এবং বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা নিয়ে নিয়ম 176-এর অধীনে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় নিউ টাউনে একটি হোটেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক সারল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। সকালে কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠক রয়েছে। এদিনের বৈঠকে হাজির ছিল তৃণমূল কংগ্রেসের, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস,
আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ফরওয়ার্ড ব্লক সহ একাধিক দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সুখবীর সিং সান্ধ, বিবেক যোশী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে বহু দল আসন্ন নির্বাচন সর্বোচ্চ 2টি ধাপে করার দাবি জানায়। নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা হয়। একাধিক দল 1 বা 2টি ধাপে ভোট আয়োজনের পরামর্শ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কামনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দলগুলি ভোটারদের ভয় দেখানো ও অসামাজিক কার্যকলাপ দমনে কমিশনের কাছে কঠোর পদক্ষেপের আর্জি জানায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও জোরালো নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কিছু দল নির্বাচনে বোমা, অবৈধ আগ্নেয়াস্ত্র, অর্থ বা পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে। জবাবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দলগুলিকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন কঠোরভাবে আইন মেনেই হবে। সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।